এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত্ত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো। এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে, এইটাই দিতে হবে। দে ফিল ইনসিকিউর। তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি। ঠিক এরকম একটা মাইন্ড কার চিপায় পড়ে গেছেন এত বছর যাবৎ যে মানুষটা দিন শেষে আওয়ামী লীগের কাছে বিএনপির ক্যাডার হিসাবে অথবা বিএনপির সমর্থক হিসাবে অথবা বিএনপির ইনফ্লুয়েন্সার হিসাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন লীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন, সেই মানুষটাই আজকে যখন একটু ভিন্ন ভাষায় কথা বলছেন তখন আপনার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে আর রাখা যায় না। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো ডক্টর ইউনূসের পরে সর্বজন সিদ্ধিত বা কি বলা হচ্ছে ধরেন সবার কাছে গ্রহণযোগ্য একটা ক্যারেক্টারের নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম। তো একটা কথা কিন্তু আছে যে দূর থেকে সমালোচনা করাটা অনেক সোজা, কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন একজন শাসকের চেয়ারে, দেন আপনি দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন। মানে আপনার অবস্থানটা আজকে ঠিক একই বাটে পড়ে গেছে আসিফ নজরুল ইসলাম। এখন আওয়ামী লীগও মাঝে মাঝে ওনাকে খোঁচা দেয় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় 20 থেকে 26 লক্ষ ভারতীয়রা চাকরি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদেরকে খুঁজে বের করেন যেহেতু এখন আপনি সরকারে আছেন। অপরদিকে তিনি যে অফিসটাতে বসে অফিস করেন সেখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে। এই ছবিটা দেখে বিএনপি পন্থী যারা আছেন তারা ভাবছেন যে না, আসিফ নজরুল তো মনে প্রাণে আসলে আওয়ামী লীগেরই লোক। আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যুতে আপনি দেখেন বিএনপির মির্জা ফখরুলও কিন্তু যখন বললেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক, সেটা বিএনপি চায় না বা আমরা চাই না, আসিফ নজরুল ইসলাম স্যারও বললেন যে চায় না, তখন মির্জা ফখরুল ইসলামের মতন মানুষকেও আওয়ামী লীগের দালাল অথবা শেখ হাসিনার সহযোগী আর আসিফ নজরুল স্যারের বলা হলো যে ইয়েস, এই লোকটা আসলে মনে প্রাণে আওয়ামী লীগ। আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন? একজন ন্যায়পরায়ণ শাসক যিনি হন তার এই শাসনটা সমভাবে বিস্তৃত হয়। এই আসিফ নজরুল স্যারকে নিয়ে আসলে আমার তো কথা বলার মতন যোগ্যতা নাই, বাট আপনারা যারা দীর্ঘদিন যাবত ওনার ফ্যান ফলোয়ার ছিলেন, আজকে তিনাকে নিয়ে পিনাকিদা থেকে শুরু করে ডক্টর কনক সারওয়ার থেকে শুরু করে আমজনতা বা যেই খেলাটা চলছে আর কি, সব মিলিয়ে আমি নিজেও একটু হতাশ। আসলে যে কোনো কিছুর জন্য একটু সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি যা শুনতে চান সবসময় ঠিক তাই বলতে হবে, তিনি তো ভাই আপনার চাকরি করে না। একটা যে রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র, সেখানে যারা অন্যায় করছে তাদের বিচার হবে, যারা জুলুম করছে তাদের শাস্তি হবে, মামলা হবে। তবে এই যে এখন যে মামলাগুলা হচ্ছে, গণহারে অনেক মামলা হচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলা মামলাগুলার আসলে কোনো ভিত্তি নাই, জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে হয়রানির জন্য। তো এই মামলাগুলো দেখেই অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছেন আসিফ নজরুল স্যার। ভিডিওর প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম যে এই যে গণহারে মামলা হচ্ছে, এই মামলাগুলো নিয়ে সাংবাদিকের একটা প্রশ্ন ছিল যে এগুলোর ব্যাপারে আপনাদের ভূমিকা কি। দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতারা তারাও কিন্তু বলছেন এই গণহামলা গণমামলা এই মানে উল্টাপাল্টা এগুলা আসলে করার সুযোগ নেই, কিন্তু পুলিশ বাধ্য। আসিফ নজরুল স্যার ওইটাই বলছিলেন যে ওই সময় পুলিশ আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য হয়েছিল, এখন মবদের কথা শুনতে, স্থানীয় মানুষদের কথা শুনতে বাধ্য হচ্ছে। তো আপনি ভাবছেন এই পুলিশ নিরপেক্ষ হবে, তাহলে কি এটা আসলেই সম্ভব? আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা, আগে যাই গলার আওয়াজটা ছিল সেইটাও এখন তিনি বলতে পারতেছেন না। তো সবকিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে, তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ, নির্ঘাত তিনি পদত্যাগ করবেন। আর তার মতন মানুষরা পদত্যাগ করলে সংস্কারের যে চিন্তা, এই চিন্তাটা কখনোই কিন্তু শতভাগ বাস্তবায়িত হবে না। অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনূসের সরকার বসছে শুধু আওয়ামী লীগকে নিধন করতে, আওয়ামী লীগকে শেষ করে দিতে, বা উপদেষ্টারা যারা আছেন তাদের টোটাল অ্যাক্টিভিটিস হবে এন্টি আওয়ামী লীগ। কিন্তু তারা এখানে অনেক সমীকরণ বুঝতে পারছেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্টার শ্রেণী কিন্তু আছে। এই মুহূর্তে তারা হয়তো লুকায়িত অবস্থায় আছে, যারা বৈষম্য বিরোধী বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়েট করতে চাচ্ছে। অন্তত আমাদের এই উপদেষ্টারা তারা কিন্তু কোনো দলের পক্ষে নির্দিষ্ট অবস্থান নিচ্ছেন না। আওয়ামী লীগের বিপক্ষে যে অ্যাকশনগুলো যাচ্ছে এগুলো আওয়ামী লীগ প্রাপ্য, যে অন্যায় জুলুম নির্যাতন করছে সেগুলোর জন্য অ্যাকশন হচ্ছে। কিন্তু এর বাহিরেও আওয়ামী লীগ একটা পরিবার, বা বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অনেক ইস্যুতে যে না তারা বের করে দিতে হবে, তারা রাখতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। দেখেন এগুলা নিয়ে তারা যেটা করতে চাচ্ছে যেন ইন ফিউচার রাজনৈতিক সরকার প্রেক্ষাপট পরিবর্তন হবে, এই যে মিথ্যা মামলা অথবা ধরেন পুলিশকে ব্যবহার করা, চাপ প্রয়োগ করা, তো এই পুলিশে তো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এইভাবে আওয়ামী লীগ চাপ দিবে, এইভাবে কাজ করবে, আবার এইভাবে বিএনপি নেতাদের নামে মামলা হবে।
আমার মনে হয় যে আসিফ নজরুল স্যারদেরকে এতটা প্রেশার ক্রিয়েট করা উচিত না। এতে কি হবে, তিনি পদত্যাগ করে বসবেন, এটা আমি অ্যাডভান্স বলে দিয়ে গেলাম। কারণ রাজনৈতিক নেতা পদত্যাগ করেন না, কারণ কি এই পদত্যাগের পেছনে তাদের কোনো স্বার্থ নাই, বা এই চেয়ারটাতে তাদের সকল স্বার্থ, টাকা পয়সা, দুর্নীতি, লুটপাট, হ্যাঁ মানে সময় সময় আসবে খাবে। কিন্তু আসিফ নজরুলের মতন ক্যারেক্টার যারা আছেন তারা কিন্তু আত্মসম্মান বোধটা খুবই উঁচু স্তরেরই হন। ওনাদেরকে সময় দেওয়া উচিত, মানে আপনার মন মতোই সব হইতে হবে, তাহলে তো ভাই ওনারা আপনার পারপাস সার্ভ করতে বসছে। এরপরে যখন আবার আওয়ামী লীগ আসবে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে, তখন আবার বিএনপির পক্ষে কথা বললে বিএনপির ভাল লাগবে, জামাতের ভাল লাগবে, অন্য দলের ভাল লাগবে। বিষয়টা এরকম না, বিষয়টা আসলে কিন্তু এরকম না। তো এই জিনিসগুলোতে বাঙালি জাতির অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। মানে সবাই যেটা চাচ্ছে এখনই অ্যাকশন করে এনে সে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বা এটাতে কি হবে, দেশের মধ্যে অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। ডক্টর আসিফ নজরুল স্যারদেরকে কাজ করতে দেওয়া উচিত। এত সমালোচনা করলে যে কাজগুলা করার গতি সেটা থমকে যাবে, ফ্রাস্ট্রেশন আসবে, তারপর দিন শেষে মনে হবে যে এই জাতি আসলে মারা খাওয়া জাতি, এদের মারা খাওয়া উচিত, আমি এখান থেকে পদত্যাগ করে সরে যাই। তবে আমি আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলবো, আপনারা যে মিশনে আছেন সেই মিশনটা কমপ্লিট করেন। এমন একটা সিস্টেম আমরা চাই, রাজনৈতিক দল রাজনীতি করবে, সরকারের পালাবদল হবে, কিন্তু প্রশাসনে কোনো ধরনের ভূমিকা তৈরি হবে না, আমজনতার মধ্যে কোনো লুটপাট, মামলা, হামলা এগুলো তৈরি হবে না, আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রভাবিত হবে না। এই বাংলাদেশ যতক্ষণ তৈরি করা না যাবে ততক্ষণ এই বিক্ষোভ বা কি বলে যে সরকার, দ্বিতীয় স্বাধীনতা বা যে যে নামে আমরা কথাগুলো বলছি, কোনো কিছু অর্জিত হবে না। ক্যারেক্টার ওইটাই থাকবে। বিএনপি এখন আসলে আজীবন তো বিএনপিও থাকবে না, ভবিষ্যতে আওয়ামী লীগ আবার আসবে, তখন এই বিএনপি বাংলাদেশের আবার পালাবে এই গত 15 বছরের মতন, এরপর আবার আওয়ামী লীগ পালাবে। এই খেলাতে তো জীবন শেষ ভাই। পরিবর্তনটা দরকার, একটু ধৈর্য সহ্য ধরেন। কথা হচ্ছে, ডক্টর ইউনূসের নামে আমাদের দেশে মামলা ছিল এবং তার শাস্তি হয়েছিল। এখন 5 তারিখ শেখ হাসিনা চলে যাবার পর 7 তারিখে তার দণ্ড বাতিল হয়ে যায়। এবং কেন বাতিল হয়ে যায়, হঠাৎ কেন বাতিল হয়ে গেল, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে যে তাকে ক্ষমতায় বসানোর জন্য এটা করা হয়েছে কিনা এবং এটা আদৌ আইনগতভাবে হয়েছে কিনা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরা জানি, কিন্তু তার ছেলে বলছে তিনি পদত্যাগ করেননি। যদি করেন না থাকে তাহলে সেটা বৈধ সরকার কিনা, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং তিনি পদত্যাগে বাধ্য করা হয়েছে কিনা, না তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। এখন ইউনূস সরকারের উপর অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এখানে বিভিন্ন ধরনের চাপ। প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন এক সময় কিছুদিন আগে পুলিশরা সবাই পালিয়েছে, থানা ছেড়ে, পুলিশ ছিল না, মানুষ আতঙ্কে ছিল, কারণ পুলিশ ছাড়া তো একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু পুলিশরা ফিরে আসছে, কিন্তু এখনো দেখা যায় ট্রাফিক জ্যাম, পুলিশ তেমন কাজ করে না। এবং অনেকেই অভিযোগ করেন যে একটা সামনে একটা অপরাধ ঘটলো পুলিশ নির্বিকার থাকে, পুলিশ অ্যাক্টিভ না। সো এটা নিয়ে মানুষের মধ্যে ভয় আছে যে কোনো বিপদে পড়লে পুলিশ যদি না পান তাহলে। তারপর ইউনূস সাহেবের সামনে অনেক চাপ। এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এত এত দুর্নীতি, ব্যাংক লুট, গুম, আইনাগর, এগুলো শাস্তি আইনের আয়তায় আনা। তারপরে তার সাথে ছাত্ররা আছেন, ছাত্রদের পাশাপাশি আরো অনেকেই আছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এই দাবি ওই দাবি। আনসাররা অবরুদ্ধ করে রাখে, জিম্মি করে রাখে উপদেষ্টাদের এবং আমলাদের। তারপর সেখানে ছাত্ররা টেকেল দিতে পারছিল না, তখন আবার আর্মি আনতে হলো। তারপরে ছাত্ররা আবার অটো পাসের দাবি করে বসেছে। তো অনেকে মনে করছেন যে পড়াশোনা না করে এইসব কি হচ্ছে। তারপরে আছে রাজনৈতিক চাপ তার উপর, ইউনূস সাহেবের উপর। হ্যাঁ, বিশেষ করে নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া যায়, এই নির্বাচনের চাপ, বিশেষ করে বিএনপি। হ্যাঁ, তারা মনে করছে যে এখন ফাঁকা মাঠে গোল দিবে তারা, আওয়ামী লীগ নাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হলে যত তাড়াতাড়ি হবে তাদের জন্য লাভ, এবং তারা তাদের জনপ্রিয়তা কাজে লাগাতে পারবে, আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ সেটা কাজে লাগাতে পারবে।
কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও নিয়ে প্রশ্ন আছে। ইউনূস সাহেবরা এই যে ডায়ালগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সেখানে 14 দল নাই, আওয়ামী লীগ নাই। তো আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, তো এই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগ যেরকম বিএনপি ছাড়া নির্বাচন করেছিল এবং গ্রহণযোগ্য হয় নাই, এটা তো একই কায়দায় হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দলের আন্ডারে তারা এইসব কারসাজি করছে, কিন্তু ইউনূস সাহেব তো রাজনৈতিক দলের লোক না, তিনি তো নিরপেক্ষ। সুতরাং আওয়ামী লীগকে কেন ডাকা হচ্ছে না, এবং এই নিয়েও তার মধ্যে মানুষজন চাপ তৈরি করছেন যে আওয়ামী লীগকে নিতে হবে। সেখানে ভারত এবং আমেরিকাও একটা প্লে করতে পারে এবং চাপ তৈরি করতে পারে। তারপরে আছে অর্থনীতির চাপ, যে এই বিগত গভর্নমেন্ট অনেক ঋণ নিয়েছে এবং তার পেমেন্ট দিতে হয় বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য। এখন আপনারা জানেন যে আমাদের রিজার্ভের অবস্থা ভালো না, যেখানে রিজার্ভ ছিল $46 বিলিয়ন, সেটা কমতে কমতে $19 বিলিয়ন চলে আসছে। সো এইদিকেও একটা চাপ আছে। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নতুন গভর্নর, তিনি বলছেন যে তারা এখন আর ডলার বিক্রি করছেন না, যার ফলে হয়তো রিজার্ভটা একটু বাড়বে। তারপরে এই চাপ ছাড়াও এই যে নির্বাচন কমিশন সংস্কার, দুর্নীতি দমন, ব্যুরোকে সংগঠিত করা, তারপরে পুলিশকে সংগঠিত করা, একটা শৃঙ্খলার মধ্যে আনা, এইগুলো করাও কিন্তু সহজ না, এবং এটারও তার উপর চাপ। এইদিকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ যারা ছিল, ছাত্র সংগঠন, তারা রাজনৈতিক সংগঠন করার কথা চিন্তা করছে। এটা অনেকে মনে করবেন, যদি তারা করে ফেলে, যে এটা ডক্টর ইউনূসই তাদের দিয়ে করাচ্ছেন, এবং যদি এটা হয়ে যায় তখন রাজনৈতিক দলগুলো ইউনূসকে প্রতিপক্ষ ভাবা শুরু করবে, এখানে আরেক ধরনের চাপ তৈরি হবে। এইদিকে বিভিন্ন দলের সাথে বৈঠকে তারা বলছেন যে রোড ম্যাপ দেওয়ার জন্য, কেউ কেউ বলছেন যে সংবিধান চেঞ্জ করতে হবে, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বার হইতে পারবেন, কেউ 20 হাত 30 হাত লম্বা দাবি দাওয়া দিচ্ছেন, হ্যাঁ, যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, মানে চাপের উপর চাপ। তারপর আছে রাজনৈতিক ষড়যন্ত্র। এখন আপাতত ছাত্র এবং সেনাবাহিনী ইউনূস সাহেবের পিছনে আছে, কিন্তু ইউনূস সাহেবকে মানে যতটা কঠিন হওয়া দরকার সেরকম তিনি কঠিন হইতে পারবেন কিনা, অনেকে মনে করেন তিনি পারবেন না, এবং 70% তিনি বিফল হবেন। এখন যদি এত চাপ থাকে, ষড়যন্ত্র থাকে, তাহলে